আচ্ছা চলুন এই বিষয়ে গভীরে যাওয়া যাক। আজ আমরা দেখব সুনামি আসলে কিভাবে তৈরি হয়। এটা কিন্তু মহাসাগরের গভীরে লুকিয়ে থাকা এক বিশাল শক্তিরই প্রকাশ। একটা প্রশ্ন কিন্তু সবার আগে মাথায় আসে, তাই না? সমুদ্রের পাড়ে যে সাধারণ ঢেউ দেখা যায়, তার সাথে একটা ভয়ঙ্কর সুনামির আসল পার্থক্যটা ঠিক কোথায়? চলুন এই রহস্যটাই আজ ভেদ করা যাক। পার্থক্যটা কিন্তু এখানেই, একদম মূলে। দেখুন, একটা সাধারণ ঢেউয়ের শক্তি আসে বাতাস থেকে, আর সেই শক্তিটা থাকে শুধু জলের ওপরের অংশে। অন্যদিকে সুনামির শক্তি আসে একেবারে সমুদ্রের নিচ থেকে, মানে সমুদ্রতলের সরণ থেকে। আর এর শক্তিটা জলের ওপর থেকে নিচ পর্যন্ত পুরো জলস্তর জুড়েই থাকে। তাহলে চলুন আমরা এবার সরাসরি সুনামির জন্মস্থানে চলে যাই। এর শুরুটা কিন্তু সমুদ্রের অনেক অনেক গভীরে। সুনামির মূল কারণ হল সমুদ্রতলের হঠাৎ করে নড়ে ওঠা। তবে যে কোনো নড়াচড়া নয়, এখানে গুরুত্বপূর্ণ শব্দটা হল উল্লম্ব সরণ। মানে সমুদ্রতল যখন হঠাৎ করে অনেকটা উপরে উঠে যায় বা নিচে নেমে যায়। ভাবছেন এটা কিভাবে কাজ করে? আচ্ছা, প্রথমে পৃথিবীর টেকটনিক প্লেটগুলো নড়ে ওঠে। এর ফলে সমুদ্রতল হঠাৎ করে ওপরে বা নিচে সরে যায়, আর ঠিক তার ওপরের যে পুরো জলের স্তরটা থাকে সেটাও একসঙ্গে নড়ে ওঠে। ভাবুন তো, যেন একটা বিশাল প্যাডেল দিয়ে পুরো সমুদ্রকে ধাক্কা দেওয়া হলো। আর তা থেকেই তৈরি হয় সুনামির অসম্ভব শক্তি। এখানে একটা খুব জরুরি বিষয় আছে যেটা অনেকেই ভুল করে। অনেকেই ভাবে সমুদ্রের নিচে ভূমিকম্প মানেই সুনামি, কিন্তু ব্যাপারটা মোটেও তা নয়। শুধুমাত্র সেই ভূমিকম্পগুলোই সুনামি তৈরি করতে পারে যেগুলো সমুদ্রের তলকে উল্লম্বভাবে, মানে ওপর নিচ বরাবর সরাতে পারে। এই যে আমরা বলছি উল্লম্ব সরণ বা ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট, এটাই হলো আসল চাবিকাঠি। যদি প্লেটগুলো শুধু পাশাপাশি ঘষা খায় বা সরে যায়, তাতে কিন্তু সুনামি হয় না। সুনামি তখনই হয় যখন একটা প্লেট আরেকটার ওপর উঠে যায় আর জলকে ওপরের দিকে ঠেলে তোলে। বেশ, শক্তি তো তৈরি হলো, কিন্তু এর পর কি? সুনামি যখন গভীর মহাসাগরে সফর করে, তখন ওর চরিত্রটা থাকে একদম অন্যরকম। প্রায় নিঃশব্দ আর অবিশ্বাস্য রকম দ্রুত। গভীর সমুদ্রে একটা সুনামি ঘণ্টায় ৮০০ কিলোমিটার বেগেও ছুটতে পারে। ভাবা যায়, প্রায় একটা জেট প্লেনের সমান গতি। কিন্তু মজার ব্যাপার হলো, তখন ঢেউয়ের উচ্চতা থাকে মাত্র কয়েক ফুট। এতটাই কম যে মাঝ সমুদ্রে কোনো জাহাজ থাকলে হয়তো টেরই পাবে না যে তার নিচ দিয়ে একটা আস্ত সুনামি চলে গেল। কিন্তু এই শান্ত চেহারাটাই হলো আসল ভয়ঙ্কর রূপ, কারণ সুনামি যখনই উপকূলের কাছাকাছি আসতে শুরু করে, ঠিক তখনই ওর আসল বিধ্বংসী চেহারাটা বেরিয়ে আসে। উপকূলের কাছে এসে কি হয়, জলের গভীরতা কমে আসে, আর তার ফলেই সুনামির গতিও কমতে শুরু করে। কিন্তু ওর ভেতরে থাকা সেই বিশাল শক্তিটা তো কোথাও যাবে, তাই না? সেই শক্তিটাই তখন ঢেউয়ের উচ্চটাকে ভয়ঙ্করভাবে বাড়িয়ে দেয়। মানে গতি কমে আর উচ্চতা বাড়ে, এটাই সুনামির সবচেয়ে বিপজ্জনক দিক। বিজ্ঞানের ভাষায় এই যে ঘটনাটা, একেই বলে ওয়েভ শোলিং। এই কারণেই গভীর সমুদ্রে যেটা ছিল প্রায় অদৃশ্য একটা ঢেউ, উপকূলে আসতে আসতে সেটাই হয়ে ওঠে বিশাল এক জলের দেয়াল। আরেকটা ভুল ধারণা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। আমরা ভাবি সুনামি হয়তো সাধারণ ঢেউয়ের মতোই আছড়ে পড়ে। আসলে তা নয়। সুনামি উপকূলে আসে জলের একটা উঁচু প্রাচীরের মতো, যা থামে না, এগিয়েই আসতে থাকে আর সবকিছু ভাসিয়ে নিয়ে যায়। এটা ঢেউ না, এটা যেন পুরো সমুদ্রটাই শহরের দিকে এগিয়ে আসছে। তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার এক ঝলকে দেখে নেওয়া যাক। সুনামি সৃষ্টির পেছনে আর কি কি কারণ থাকতে পারে? যদিও সমুদ্রের নিচে বড়সড় ভূমিধস বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলেও সুনামি হতে পারে, কিন্তু মনে রাখতে হবে বিশ্বের সবচেয়ে বড় আর বিধ্বংসী সুনামিগুলোর পেছনে কিন্তু ওই টেকটনিক প্লেটের নড়াচড়াই থাকে। শেষ করার আগে চলুন একটা জিনিস ভাবা যাক। একটা সাধারণ ঢেউ যেখানে শুধু জলের ওপরের শক্তিটা নিয়ে চলে, সেখানে একটা সুনামি পুরো সমুদ্রের গভীরতার শক্তি নিজের মধ্যে ধারণ করে। এটা আমাদের এই গ্রহের ভেতরে লুকিয়ে থাকা অবিশ্বাস্য শক্তি সম্পর্কে কি বলে, তা সত্যিই ভাবার মতো, তাই না?